ম্যাক্রোনিউট্রিয়েন্টের পরিচিতির স্পোকেন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট সম্পর্কে। ম্যাক্রোনিউট্রিয়েন্টস বা ম্যাক্রোস হল গুরুত্বপূর্ণ পুষ্টি। এতে প্রোটিন, ফ্যাট এবং কার্বোহাইড্রেট অন্তর্ভুক্ত। এখন প্রোটিন দিয়ে শুরু করে প্রতিটি ম্যাক্রোস সম্পর্কে আরও শিখি। প্রোটিনের মৌলিক নির্মাণ খণ্ড হল অ্যামিনো অ্যাসিড। আমাদের শরীরে প্রোটিন নির্মাণের প্রয়োজন হলে এটি অ্যামিনো অ্যাসিডকে একত্রিত করে। এটি পেপটাইড গঠন করে। পেপটাইড একত্রে মিলিত হয়ে পলিপেপটাইড বানায়। পলিপেপটাইডগুলি একত্রিত হয়ে আরও জটিল প্রোটিন গঠন করে। উদাহরণস্বরূপ, তারা চুল বা পেশির টিস্যু গঠন করতে পারে। যখন আমরা প্রোটিন খাই, এই প্রক্রিয়াটি বিপরীত হয়। হজমের সময় আমরা জটিল প্রোটিন ভেঙে ফেলি। এটি ছোট পেপটাইড এবং অ্যামিনো অ্যাসিড গঠন করে। যেমনকি আগে ব্যাখ্যা করা হয়েছে, আমরা এই অ্যামিনো অ্যাসিড নতুন প্রোটিন বানাতে ব্যবহার করতে পারি। এখন প্রোটিন হজমের কিছু বিশদ আলোচনা করা যাক। হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং পেপসিন দিয়ে পেটে প্রোটিনের হজম শুরু হয়। তারা প্রোটিনগুলিকে পলিপেপটাইড এবং একক অ্যামিনো অ্যাসিডে ভাঙতে শুরু করে। এই পলিপেপটাইড এবং অ্যামিনো অ্যাসিড ছোট অন্ত্রে ভ্রমণ করে। সেখানে পলিপেপটাইডগুলি অগ্ন্যাশয় উৎসেচক দ্বারা আরও ভেঙে যায়। তারপর অ্যামিনো অ্যাসিড এবং ছোট পেপটাইডগুলি অন্ত্রের প্রাচীর অতিক্রম করে। তারা রক্ত প্রবাহে প্রবেশ করে এবং তারপর কোষে প্রবেশ করে। সেখানে তারা নতুন প্রোটিন সংশ্লেষণ করতে ব্যবহৃত হয়। কিছু আহারের অ্যামিনো অ্যাসিড এবং পেপটাইড লিভারেও সরবরাহ করা হয়। সেখানে এগুলি প্রক্রিয়াজাত করা হয় এবং শরীরের অন্যান্য কোষে বিতরণ করা হয়। আমরা ক্রমাগত প্রোটিন ভেঙে নতুন প্রোটিন বানাই। আমরা প্রোটিন সংরক্ষণ করতে পারি না, তাই আমাদের প্রতিদিন বিভিন্ন খাদ্য উৎস থেকে পর্যাপ্ত প্রোটিন পেতে হবে। প্রোটিনের কার্যাবলী এবং দৈনন্দিন প্রয়োজনীয়তা অন্য একটি টিউটোরিয়ালে আলোচনা করা হয়েছে। এখন ফ্যাট নিয়ে আলোচনা করি। ফ্যাটের মৌলিক নির্মাণ খণ্ড হল ফ্যাটি অ্যাসিড। ফ্যাট দীর্ঘ শৃঙ্খলে সংযুক্ত কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত হয়। এই দীর্ঘ চেনগুলিকে হাইড্রোকার্বন বলা হয়। ফ্যাটের গঠন আমাদের শরীরে কিভাবে আচরণ করে তাকে প্রভাবিত করবে। সম্পৃক্ত স্তর একটি ফ্যাটের গঠনকে প্রভাবিত করে। সম্পৃক্ত মানে একটি হাইড্রোকার্বন চেনের সাথে যুক্ত হাইড্রোজেনের পরিমাণ। যত বেশি হাইড্রোজেন বন্ধন, তত বেশি সম্পৃক্ত ফ্যাট। সম্পৃক্ত ফ্যাট নারিকেল, দুধ, দুগ্ধজাত খাবার, মাংস ইত্যাদিতে উপলব্ধ। এই জাতীয় ফ্যাটে হাইড্রোজেন চেনে উপলব্ধ সকল জায়গাগুলি পূরণ করে। হাইড্রোজেন যদি শুধুমাত্র কিছু জায়গায় ভরে থাকে, তবে ফ্যাট হলো অসম্পৃক্ত। কিছু মনোস্যাচুরেটেড ফ্যাট রয়েছে যাতে শুধুমাত্র একটি অসম্পৃক্ত কার্বন জোড় আছে। চীনাবাদামে 50% বেশি ফ্যাট হল মনো আনস্যাচুরেটেড। জলপাইতে প্রায় 60 থেকে 80% ফ্যাট হল মনো আনস্যাচুরেটেড। কিছু পলি আনস্যাচুরেটেড ফ্যাট রয়েছে যাতে একাধিক অসম্পৃক্ত কার্বন জোড় রয়েছে। এগুলি মাছ, আখরোট, শনের বীজ, সূর্যমুখী বীজ ইত্যাদিতে উপলব্ধ। ফ্যাট হজম করতে শরীর ফ্যাটকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে ভেঙে দেয়। এই ভাঙন প্রধানত ছোট অন্ত্রে ঘটে। ছোট এবং মাঝারি চেন ফ্যাটি অ্যাসিড সরাসরি রক্তে নির্গত হয়। দীর্ঘ শৃঙ্খলাযুক্ত ফ্যাটি অ্যাসিড আবার কণাতে আবদ্ধ হয়ে যায়, যাকে কাইলোমাইক্রন বলে। কাইলোমাইক্রন লিম্ফ্যাটিক সিস্টেম এবং তারপর রক্ত প্রবাহে প্রবেশ করে।
এগুলি শক্তির জন্য বা শরীরে সঞ্চয়ের জন্য ফ্যাটে রূপান্তরণে ব্যবহৃত হয়। বেশিরভাগ খাদ্য তালিকাগত ফ্যাটের উৎস হল সম্পৃক্ত এবং অসম্পৃক্ত ফ্যাটের সংমিশ্রণ। এটি ভালো কারণ সুস্থ থাকতে আমাদের অবশ্যই ফ্যাট জাতীয় খাবার খেতে হবে। এই ভারসাম্য বিভিন্ন ধরনের সম্পূর্ণ কম প্রক্রিয়াজাত খাওয়ার মাধ্যমে স্বাভাবিকভাবেই আসে। এতে রয়েছে বাদাম, বীজ, দুগ্ধজাত খাবার, ডিম, ফ্যাটযুক্ত মাছ, মাংস, নারকেল ইত্যাদি। আপনি লক্ষ্য করতে পারেন যে এই খাবারগুলির মধ্যে কয়েকটি সম্পৃক্ত ফ্যাট সমৃদ্ধ, তাদের মধ্যে কয়েকটিতে এমনকি কোলেস্টেরলও রয়েছে। এটি একটি খারাপ জিনিস নয়। আমাদের বেঁচে থাকার জন্য কোলেস্টেরল প্রয়োজন। খাদ্যে বিভিন্ন ধরনের ফ্যাট অন্তর্ভুক্ত করা উচিত। এতে রয়েছে স্যাচুরেটেড, মনো আনস্যাচুরেটেড, ওমেগা 6 এবং ওমেগা 3 ফ্যাট। কিছু ফ্যাট খাদ্য থেকে কমানো বা বাদ দেওয়া উচিত। প্রক্রিয়াজাত খাবার থেকে ট্রান্স ফ্যাট অনেক রোগের ঝুঁকি বাড়ায়। খুব বেশি ওমেগা 6 বা খুব কম ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খাওয়া ক্ষতিকারক। আদর্শ অনুপাত হল 1:1। ভাজার জন্য পলি আনস্যাচুরেটেড ফ্যাট পুনরায় ব্যবহার করলে অনেক রোগ হতে পারে। ফ্যাট সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা একই শৃঙ্খলার আরেকটি টিউটোরিয়ালে করা হয়েছে। সবশেষে কার্বোহাইড্রেট সম্পর্কে আলোচনা করি। কার্বোহাইড্রেটের মূল নির্মাণ খণ্ড হল মনোস্যাকারাইড। গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মতো মনোস্যাকারাইডগুলির গঠনে একটি রিং থাকে। সুক্রোজ এবং ল্যাকটোজের মতো ডাইস্যাকারাইডে দুটি মনোস্যাকারাইড একসাথে যুক্ত থাকে। পলিস্যাকারাইডে অনেকগুলি মনোস্যাকারাইড একসাথে যুক্ত থাকে। এগুলিকে জটিল কার্বোহাইড্রেটও বলা হয়। উদাহরণ হল গ্লাইকোজেন, স্টার্চ এবং অনেক ধরনের দ্রবণীয় এবং অদ্রবণীয় ফাইবার। এগুলি মটরশুঁটি, শস্য, ফক্সটেল বাজরা, রাগি, শাকসবজি ইত্যাদিতে উপলব্ধ। আমরা সবসময় কার্বোহাইড্রেট বানাই এবং ভেঙে ফেলি। হজমের সময় সাধারণ স্টার্চ এবং শর্করা মনোস্যাকারাইডে ভেঙে যায়। উদাহরণস্বরূপ শোষণের জন্য সুক্রোজ, গ্লুকোজ এবং ফ্রুক্টোজে ভেঙে যায়। অন্যান্য কার্বোহাইড্রেট যেমন সেলুলোজ মানুষের শরীর দ্বারা ভাঙা যাবে না। সরল শর্করা শরীরে একসাথে যুক্ত হতে পারে। উদাহরণস্বরূপ গ্লুকোজ আমাদের লিভার এবং পেশিতে গ্লাইকোজেন হতে পারে। কার্বোহাইড্রেট আমাদের শরীরে অন্যান্য যৌগ গঠন করতে পারে। আমাদের মুখে দেওয়ার সাথে সাথে কার্বোহাইড্রেট হজমের প্রক্রিয়া শুরু হয়। আমাদের লালায় অ্যামাইলেজ নামক একটি এনজাইম থাকে। তারা জটিল কার্বোহাইড্রেটগুলিকে ছোট কার্বোহাইড্রেট শৃঙ্খলায় ভাঙতে শুরু করে। তারপর কার্বোহাইড্রেটগুলি পাকস্থলীর মাধ্যমে ছোট অন্ত্রে যায়। অগ্ন্যাশয় অ্যামাইলেজ নিঃসরণ করে। তারা ছোট কার্বোহাইড্রেট শৃঙ্খলাগুলিকে ডাইস্যাকারাইডে ভেঙে দেয়। এই ডাইস্যাকারাইডগুলিকে মনোস্যাকারাইডে ভেঙে ফেলা হয়। উদাহরণস্বরূপ সুক্রোজ, গ্লুকোজ এবং ফ্রুক্টোজে ভেঙে যায়। তারপর তারা অন্ত্রের কোষের মাধ্যমে রক্তনালীতে প্রবেশ করে। সাধারণ সঞ্চালনে প্রবেশ করার আগে তাদের লিভারে নিয়ে যাওয়া হয়। লিভারের শক্তি স্থানান্তর এবং গ্লাইকোজেন সঞ্চয়ের জন্য যা প্রয়োজন তা গ্রহণ করে। তারপর তারা বাকিটা গ্লুকোজ হিসেবে রক্তে পাঠায়। কোষ ইনসুলিনের মাধ্যমে রক্ত থেকে গ্লুকোজ গ্রহণ করে। কোষের ভেতরে গ্লুকোজ শক্তিতে রূপান্তরিত হয়। পেশি সংকোচন ইনসুলিন ছাড়াই কোষে গ্লুকোজ নিয়ে আসে। সুতরাং ব্যায়ামের পর গ্লুকোজ গ্রহণ করা সাধারণত ভালো। এই কারণেই ব্যায়াম আমাদের বিপাকীয়ভাবে সুস্থ রাখতে সাহায্য করে। শরীর সর্বদা রক্তে গ্লুকোজের মাত্রা
স্থিতিশীল রাখার চেষ্টা করে। রক্তে শর্করা খুব কম হলে শরীরে নতুন গ্লুকোজ সরবরাহের প্রয়োজন হবে। আমরা যে খাবার খাই তাতে উপস্থিত কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ তৈরি করা হয়। এটি লিভারে সঞ্চিত গ্লাইকোজেন ভেঙেও তৈরি করা যেতে পারে। এটি রক্তে গ্লুকোজের মাত্রা স্থিতিশীল এবং অবিলম্বে শক্তি প্রদান করবে। রক্তে শর্করা খুব বেশি হলে লিভার এবং পেশি যতটা পারবে ততটা গ্রহণ করবে। কখনো কখনো লিভার এবং পেশিতে সংরক্ষণের পরেও রক্তে শর্করার পরিমাণ অনেক বেশি থাকে। তারপর অতিরিক্ত গ্লুকোজ শরীরের ফ্যাটে রূপান্তরিত হয়। মানের দিক থেকে সকল কার্বোহাইড্রেট সমানভাবে তৈরি করা হয়নি। সম্পূর্ণ খাবার থেকে জটিল কার্বোহাইড্রেট আমাদের অনেকক্ষণ পূর্ণ বোধ করায়। এগুলি স্বাভাবিকভাবে সম্পূর্ণ খাবারে অন্যান্য জিনিসের সাথে মিলিত থাকে। সম্পূর্ণ খাবারে মাইক্রোনিউট্রিয়েন্টস, ফাইটোনিউট্রিয়েন্টস, ফাইবার, জল, প্রোটিন এবং ফ্যাট থাকে। তাই সম্পূর্ণ খাবার শরীরে ধীরে ধীরে শক্তি এবং গ্লুকোজ নিঃসরণ করে। তারা আমাদের রক্তে শর্করা এবং ইনসুলিনের মাত্রা স্থিতিশীল রাখে। সম্পূর্ণ খাবারের ফাইবার হলো আমাদের অন্ত্রে বন্ধুত্বপূর্ণ ব্যাকটেরিয়ার খাবার। এটি কোলেস্টেরলের শোষণকেও কম করে এবং মল ত্যাগে সাহায্য করে। সম্পূর্ণ খাবারের মধ্যে জটিল কার্বোহাইড্রেট খাওয়া সবচেয়ে ভালো। সহজ এবং উচ্চ প্রক্রিয়াজাত কার্বোহাইড্রেট যেমন বিস্কুট এবং চিপস দ্রুত হজম হয়, যদিও তারা আমাদের অতৃপ্ত রাখে। তারা পুষ্টিতে সমৃদ্ধ নয়। তাতে উচ্চ পরিমাণে সোডিয়াম এবং শিল্পজাত রসায়ন থাকে। এতে ট্রান্স ফ্যাট এবং সংরক্ষণকারীও রয়েছে। তারা আমাদের ক্ষুধাকে উদ্দীপিত করে এবং আমাদের খাওয়ার চাহিদা বৃদ্ধি করে। এর ফলে আমাদের রক্তে শর্করা এবং ইনসুলিনের মাত্রায় ওঠানামা করতে পারে। এর মানে আমরা চিপসের পুরো প্যাকেট শেষ করার পরও আরও চাহিদা থাকতে পারে। তার আধ ঘন্টা পরই খিদে পাবে। জাঙ্ক ফুড সম্পর্কে আরও তথ্য অন্যান্য টিউটোরিয়ালে উপলব্ধ। আরও বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটে যান। এটি আমাদের এই টিউটোরিয়ালের শেষে নিয়ে আসে। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।